জাহাজ থেকে স্ট্রেচারে তোলার সময় জাম্বুয়াঙ্গ বন্দরেই আহমদ মুসার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে অনুভব করে হাত পা তার বাঁধা। বুঝতে পারে সে এখন স্বাধীন নয়। পিছনের ঘটনা একবার স্মরণ করতে চেষ্টা করে সে। মনে পড়ে জাহাজের বেষ্টনীর থেকে তো তার বোট বের হয়ে আসতে পেরেছিল, কিন্তু তারপর কি ঘটল? মনে পড়ে এক প্রচণ্ড ধাক্কার কথা। তারপর আর কিছু মনে নেই। তাহলে সে ওইখানে জ্ঞান হারায়, কিন্তু সাথীরা কোথায়? মনটা তার আনচান করে ওঠে। সেই সাথে মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করে। একটা পিকআপ ভ্যানের ফ্লোরে এনে আহমদ মুসাকে নামানো হলো। ঠিক নামানো তো নয়, স্ট্রেচার থেকে তাকে গড়িয়ে ফেলা হলো গাড়ির মেঝেতে। মাথাটা ঠক করে বাড়ি খেল গাড়ির মেঝের সাথে। বেদনায় টন টন করে উঠল মাথাটা। গোটা শরীরে বেদনার একটা স্রোত বয়ে গেল। আহমদ মুসা ভাবল, তার অনুমান সত্য হলে কু ক্লাক্স ক্লানের হাতেই সে বন্দী। বুঝতে চেষ্টা করল কোথায় এখন সে। চারপাশের প্রহরীদের দেখে বোঝা যাচ্ছে এরা ফিলিপাইন আর্মির সদস্য। স্থানটা কি জাম্বুয়াঙ্গ হবে, ভাবল আহমদ মুসা। জাম্বুয়াঙ্গর কথা মনে আসতেই ব্যথায় চিনচিন করে উঠল মনটা। সিঁড়িকে সে মুক্ত করতে এসে নিজেই এখন বন্দী। মনটা তার খুব দুর্বল হয়ে যাচ্ছিল অবস্থার নাজুকতায়। কিন্তু পরক্ষণেই তার কণ্ঠে নিঃশব্দে উচ্চারিত হল, আল্লাহ সর্বজ্ঞ, আমি সব ব্যাপারে তাঁর উপরই নির্ভর করছি। গভীর প্রশান্তি নেমে এলো আহমদ মুসার মনে। গাড়ি তখন চলতে শুরু করেছে। আর কোনো বন্দী যখন তার পাশে উঠল না, আহমদ মুসা ধরে নিল বন্দী সে একাই। সাথীরা কি তাহলে সরে যেতে পেরেছে, অথবা তারা সবাই? আর ভাবতে পারে না আহমদ মুসা। এক অবরুদ্ধ উচ্ছ্বাস যেন তার বুকটা ভেঙে দিতে চাইল। বোধহয় একটা তন্দ্রা এসেছিল আহমদ মুসার। একটা ঝাঁকুনিতে সম্বিত ফিরে পেল। দেখল তাকে একটা স্ট্রেচারে তোলা হচ্ছে। দুজন সৈনিক স্ট্রেচারটি আর্মি ইন্টেলিজেন্স হেডকোয়ার্টারের প্রশস্ত এক অন্ধকারে ঘরে নিয়ে রাখল। দরজা সশব্দে বন্ধ হয়ে যাওয়ার সময় একটা কণ্ঠ ভেসে এলো, ডক্টর কর্নেল ফ্রেসারকে নিয়ে এসো, উনি একে দেখবেন। দরজা বন্ধ হয়ে গেল। আর কোনো কথা কানে এলো না। কণ্ঠটা আহমদ মুসার পরিচিত, স্মার্থার কণ্ঠ। সারা দেহে একটা উষ্ণ স্রোত বয়ে গেল আহমদ মুসার। তাহলে সিঁড়িও এখানেই বন্দী? অজান্তেই হাত দুটি তার মুষ্টিবদ্ধ হয়ে এলো। ভাবনার গভীরে চলে গেল তার মন। লোকমান রশিদ, এহসান সাবিরেরা কি জানতে পেরেছে সব? কাগান, দেবাও ও কোটাবাটোর পর ওদের সর্বশেষ আশ্রয় জাম্বুয়াঙ্গ। কাগায়ান, দিবাও ও কোটাবাটোতে যেমন করে আল্লাহর সাহায্য পিসিডা অঝোর ধারা পেয়েছে, সে সাহায্য কি তারা জাম্বুয়াঙ্গতেও পাবে না? সব নির্ভরতা আমাদের তাঁরই ওপর। চোখ দুটি তার গভীর প্রশান্তিতে মুদে এলো। সশব্দে সেই দরজাটি খুলে গেল আবার। সুইচ টেপার শব্দ শোনা গেল। সেই সাথে আলোতে ভরে গেল ঘরটা। প্রথম দৃষ্টিতেই আহমদ মুসার পরিষ্কার মনে হল ঘরটা গোয়েন্দা দপ্তরের একটা অপারেশন রুম। পশ্চিম, উত্তর ও পূর্ব দিকে একটি করে দরজা ও ছোট জানালা। পশ্চিমের খোলা দরজায় দুজন প্রহরী, হাতে সাব মেশিন গান। দরজা দিয়ে দুজন ঘরে ঢুকল। একজনকে মনে হলো ডাক্তার, আরেকজন দীর্ঘাকৃতি, পেটা শরীর, চোখের দৃষ্টি তীব্র, ছোট করে ছাঁটা চুল, দুহাত ট্রাউজারের পকেটে ঢুকানো। লোকটি আহমদ মুসার পরিচিত নয়, তবে মনে হয় বড় কর্মকর্তাদের একজন। লোকটি এগিয়ে এসে বলল, কেমন বোধ করছেন আহমদ মুসা? আহমদ মুসা কোনো জবাব দিল না। হালকাভাবে উড়ে আসা এই বিদ্রুপ বাণের জবাব দেবার কোনো প্রয়োজনই ছিল না। আহমদ মুসা তার দৃষ্টি স্থিরভাবে লোকটির দিকে তুলে ধরল শুধু। লোকটি আবার মুখ খুলল, বলল, আমি জন পল, আমাকে চিনতে পারেন? আপনি জন পল, তবে পোপ নন, কিন্তু পোপের চেয়ে বড়। আপনি আমাদের পোপকে অসম্মান করলেন, বলল জন পল। আমি বরং পোপকে সম্মান করেছি জন পল, বলল আহমদ মুসা। কেমন করে? পোপ স্বয়ং যা করছেন না, করতে বলছেন না, ততটা পর্যন্ত করে আপনারা খ্রিস্ট ধর্মকে কলঙ্কিত করছেন। কথা বলে আমি পোপকে সম্মানই করেছি। আপনার ইঙ্গিত কোন দিকে আহমদ মুসা? আমি কি বলতে চাই, কু ক্লাক্স ক্লানের পূর্বাঞ্চলীয় বর্তমান প্রধান জন পল অবশ্যই বুঝেছেন। ভ্রু দুটি কুঞ্চিত হয়ে উঠল জন পলের। বলল সে, আপনি কোথায় আছেন তা বোধহয় ভুলে গেছেন আহমদ মুসা।
না ভুলে যায়নি, কিন্তু শ্বেতাঙ্গ খ্রিস্টানরা তাদের ধর্ম ও বর্ণ স্বার্থের জন্য যে শ্বেত সন্ত্রাসের আশ্রয় নিয়েছে, আমি তার বিরুদ্ধে। আমরা তা জানি আহমদ মুসা, জানি বলি আপনি এখানে এসেছেন। একটু থামল জন পল, বোধহয় একটা ঢোক গিলল। শুরু করল আবার। বিরুদ্ধে বলেই সেদিন কাগায়নে হত্যা করল আমাদের নেতা মাইকেল অ্যাঞ্জেলাকে। এ পর্যন্ত হত্যা করেছেন আমাদের হাজার হাজার কর্মীকে, এবং আমাদের অস্তিত্বের মতো গুরুত্বপূর্ণ আমাদের রেডিয়েশন বোমা আপনারা কুক্ষিগত করেছেন। বলতে বলতে উত্তেজিত হয়ে উঠল জন পল। একটু থেমে বলল, সে বিচারে আমরা পরে আসব। তারপর ডাক্তারের দিকে ফিরে জন পল বলল, ডক্টর ফ্রেসার, আপনার কাজ তাড়াতাড়ি শেষ করে আপনি আসুন। গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল জন পল। ডাক্তার এগিয়ে এলো আহত আহমদ মুসার দিকে। হাতে তার ছুরি, কাঁচি, তুলা, ঔষধ। আহমদ মুসা তার দিকে চেয়ে বলল, ধন্যবাদ ডাক্তার, আসুন। মানবতা বোধ একেবারে মরেনি তাহলে? স্মার্ট থাকে আমার ধন্যবাদ জানাবেন। সেই হলঘর, একটা দীর্ঘ ও প্রশস্ত তখ্তপোষের সাথে নাইলনের দড়ি দিয়ে শক্ত করে বাঁধা আহমদ মুসার দেহ, তাঁর সামনে এক চেয়ারে বসা জন পল। উত্তেজিত দেখাচ্ছে তাকে, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। সে বলছিল, আমি জানি আপনি সোজাভাবে কথা বলবেন না, কথা বলাবার যন্ত্র আমাদের আছে। পাশে বিদ্যুৎ, আসুন দেখুন, ছোবল দেওয়ার জন্য কেমন হাঁ করে আছে। ওই পথে যেতে আমাদের বাধ্য করবেন না, শুধু আমাদের বলুন রেডিয়েশন বোমাগুলো কোথায় রেখেছেন। এটা আমাদের জানালে আর কোনো প্রশ্নই আমরা আপনাকে জিজ্ঞেস করব না। আহমদ মুসা বলল, তোমাদের এই বিদ্যুৎ আসনকে আমি চিনি মিস্টার জন পল। এর ভয় দেখিয়ে রেডিয়েশন বোমার কোনো খবর আমার কাছ থেকে পাবে না। নিজে বাঁচার জন্য লাখো মানুষকে মারার অস্ত্র আমি তোমাদের হাতে তুলে দিতে পারি না। থামুন আহমদ মুসা, বাঘের মতো গর্জন করে উঠল জন পল। উঠে দাঁড়ালো সে। হাত দুটি তার মুষ্টিবদ্ধ, চোয়াল দুটি মনে হচ্ছে পাথরের মতো শক্ত, চোখে আগুন। অস্থিরভাবে পায়চারি করছে সে। একসময় সে হো হো করে হেসে উঠল। হাসিটা মনে হলো চাবুকের চেয়েও তীক্ষ্ণ। সে এসে আহমদ মুসার সামনে দাঁড়ালো, বলল, তাহলে কথা বলবেন না আহমদ মুসা? রেডিয়েশন বোমার কোনো খবর তাহলে দেবেন না আমাদের? একটু থেমে বলল, জানেন আপনার সিঁড়িও এখানে বন্দি আছে। তুমি কি বলতে চাচ্ছ জন পল? কি বলতে চাচ্ছি দেখাচ্ছি বলে হাতে দুটো তালি দিল সে। সঙ্গে সঙ্গে দুজন প্রহরী সামনে এসে দাঁড়ালো। জন পল তাদের দিকে ফিরে বলল, এই তোমরা সিঁড়িকে নিয়ে এসো। অল্পক্ষণ পরে সিঁড়িকে নিয়ে দুজন প্রহরী ঘরে ঢুকল। সিঁড়ির পরনে মরু রাজকুমারের সেই পোশাকে রয়েছে মলিন চেহারা, চোখ দুটি লাল ফোলা, কেঁদেছে অবিরাম। আহমদ মুসাকে ওইভাবে দেখে দুহাতে মুখ ঢাকল সিঁড়ি। টলতে লাগলো তার দেহ। বসে পড়ল সে। জন পল আবার আহমদ মুসার সামনে গিয়ে দাঁড়াল। বলল, আহমদ মুসা, মরু রাজকুমারের দিকে চেয়ে দেখো। এই মেয়েটি আপনার কি আমরা জানি। এখন বলুন, এই মেয়েটিকে দুনিয়ার জাহান্নামে ঠেলে দিয়ে আপনার জেদ ঠিক রাখবেন, না এই মেয়েটিকে রক্ষার জন্য আমাদেরকে রেডিয়েশন বোমার খবর দেবেন? কেঁপে উঠল আহমদ মুসার গোটা দেহ এক অজানা আশঙ্কায়। আর তুমি কি বলতে চাও জন পল? বলল আহমদ মুসা। আমি বলতে চাই, আমি কথা শেষ করার 1 মিনিট অপেক্ষা করব। এর মধ্যে যদি তুমি আমাদের কথায় সম্মত না হও, তাহলে এক মানুষ গেরিলার হাতে এই মরু রাজকুমারীকে তুলে দেব। তোমার চোখের সামনে সে নির্দয়ভাবে লুণ্ঠন করবে মরু রাজকুমারীকে। শত চাবুকের ঘা যেন তার একসাথে জ্বর জ্বর করে তুলল আহমদ মুসার দেহকে। মগজের প্রতিটি তন্ত্রী, মনের প্রতিটি পরতে এবং স্নায়ুর প্রতিটি কোষে যেন আগুন ধরে গেল। আহমদ মুসার লৌহ হৃদয়ও থরথর করে কেঁপে উঠল, কিন্তু তা মুহূর্তের জন্য। দাঁতে দাঁত চেপে মনটাকে স্থির করল আহমদ মুসা। বলল, জন পল, যেটাকে আমার জেদ বলছো সেটা আমার জেদ নয়, আমার দায়িত্ব। ঘড়ির দিকে তাকিয়েছিল জন পল। বলল, 30 সেকেন্ড পার হয়েছে আহমদ মুসা, আর মাত্র 30 সেকেন্ড বাকি। আহমদ মুসা সিঁড়ির দিকে তাকালো। দেখল সিঁড়ি তার দিকেই তাকিয়ে আছে। তার পাতলা রক্তাক্ত ঠোঁট দুটি কাঁপছে, কিন্তু চোখে অশ্রু নেই। তার জায়গায় দৃঢ়তার এক আলোক দীপ্তি, অপার্থিব যেন সেই নূর বা আলো।
আহমদ মুসা সিদ্ধান্ত নিয়ে নিল, ভয়ে কোনো মুসলিম কখনো আত্মসমর্পণ করেছে এমন নজির ইসলামের সোনালী ইতিহাসে নেই। আহমদ মুসা বলল, আমি তোমার প্রস্তাবে সম্মত নই জনপল। একটু থেমে বলল আবার, আমি এবং সিরি আমার, তোমার এবং সকলের রব যিনি, সেই আল্লাহর উপরে নির্ভর করছি। কি ভয়াবহ সিদ্ধান্ত গ্রহণ করলেন আহমদ মুসা, এখনই টের পাবেন বলে জনপল আবার হাতে তালি বাজালো। ঘরে ঢুকল সেই প্রহরী দুজন। টমকে নিয়ে এসো, দ্রুত কণ্ঠে বলল জনপল। অল্পক্ষণের পরেই ঘরে ঢুকল টম নামের গেরিলা সদৃশ মানুষ। হেলে দুলে এগিয়ে এলো সে। হো 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 করে হেসে জনপল বলল, বহুদিন পর তোর ভালো খোরাক জুটিয়েছে টম। এদেশের একজন আনকোরা রাজকুমারী, এগিয়ে আয়। বিভৎস এক হাসি দেখা গেল টমের মুখে। চিৎকার করে চোখ বুজল সিরি। দেহ জুড়ে এক অদম্য উচ্ছ্বাস আছড়ে পড়ল আহমদ মুসার। প্রতিটি পেশি ফুলে উঠল তার ধাক্কায়। নির্দয় নাইলনের রশিগুলো তাতে আরও কেটে বসে গেল মাংসপেশির ভিতরে। টম এগোচ্ছিল সিঁড়ির দিকে। আহমদ মুসা চোখ বন্ধ করে অন্তরের অন্তহীন আকুতি তুলে ধরল প্রভুর সামনে। প্রভু হে, তুমি তো এমনই অবস্থায় সাহায্য করেছিলে লুতকে, মুসাকে, শুয়াইবকে। দ্রুত পায়ের খটখট শব্দে চোখ খুলল আহমদ মুসা। দেখল স্মার্থা ঘরে ঢুকেছে। ঘরের মাঝখানে এসে থমকে দাঁড়িয়ে চিৎকার করে উঠল স্মার্থা, মিস্টার জন, থামতে বলুন টমকে। মিস্টার জন ঘুরে দাঁড়িয়ে বলল, স্মার্থা, তুমি কেন এখানে? আপনার দেয়া কথা আপনি লঙ্ঘন করেছেন মিস্টার জন। কি কথা? সিঁড়ির কোনো অমর্যাদা হবে না, এ শপথ আপনি আমার কাছে করেছিলেন। হেসে উঠল জনপল, বলল, তুমি তো আচ্ছা ছেলে মানুষ স্মার্থা। তারপর হাসি থামিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুমি আমার কাজের মধ্যে এসো না, যাও এখান থেকে। তারপর টমকে বলল, দাঁড়িয়ে কেন? টমকে থামতে বলো মিস্টার জন। এবার স্মার্থার কণ্ঠে যেন আদেশের সুর। না, টম থামবে না। এবার জনপলের কণ্ঠ তীব্র হয়ে উঠল। টম এগোচ্ছিল। মুহূর্তে একটি হাত স্মার্থার উপরে উঠে এলো। হাতে চকচকে রিভলভার। স্মার্থার চোখে আগুন। পরপর দুবার দ্রুম উদ্গ্রীন করল রিভলভার। বিরাট দেহের ছোট্ট মাথাটা একেবারে গুড়িয়ে গেল টমের। বিস্ময়ে হতবাক জনপল একবার ভুলুণ্ঠিত টমের দিকে তাকিয়ে তড়িৎ ঘুরে দাঁড়ালো স্মার্থার দিকে। জনপলের হাতে রিভলভার। কিন্তু জনপলের রিভলভারটি উঁচু হবার আগেই স্মার্থার রিভলভার আরও দুবার অগ্নিবৃষ্টি করল। নির্ভুল নিশানা, গুড়িয়ে যাওয়া মাথা নিয়ে মিস্টার জনপল হুমড়ি খেয়ে পড়ল মাটিতে। স্মার্থা রিভলভার মাটিতে ফেলে দিয়ে ছুটে গেল আহমদ মুসার কাছে। কোনো দিকে ভ্রুক্ষেপ নেই, অনেকটা পাগলের মতোই যেন আহমদ মুসার বাঁধন খুলে দিতে শুরু করল। দরজায় দুজন প্রহরী কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়েছিল। হন্তদন্ত হয়ে কয়েকজন এসে দরজায় দাঁড়ালো। তাদের একজনের হাতে রিভলভার। তারাও প্রথমে এসে বিমূঢ় হয়ে গিয়েছিল, কিন্তু তা মুহূর্তের জন্যই। পরক্ষণেই আগন্তুক লোকটির পিস্তল উঠে এলো স্মার্থাকে লক্ষ্য করে। দরজায় পায়ের শব্দ পেয়ে সিঁড়ি ফিরে তাকিয়েছিল। স্মার্থার দিকে রিভলভার তাক করতে দেখে সিঁড়ি, স্মার্থা, স্মার্থা, গুলি বলে চিৎকার করে উঠে ছুটে গেল স্মার্থার দিকে। মনে হলো যেন স্মার্থাকে আড়াল করতে চায় সে। সঙ্গে সঙ্গে গুলিরও শব্দ হলো। গুলি গিয়ে বিদ্ধ করল সিঁড়ির পৃষ্ঠদেশ। উপুড় হয়ে হুমড়ে খেয়ে পড়ল সিঁড়ি স্মার্থার উপর। স্মার্থা দরজার দিকে এক পলক তাকিয়ে সিঁড়ির দেহটাকে একপাশে ঠেলে দিয়ে হামাগুড়ি দিয়ে কাছিয়ে পড়ে থাকা জনপলের রিভলভার তুলে নিল, কিন্তু আর ফিরতে পারল না। এক ঝাঁক গুলি তার দিকে ছুটে এলো। হামাগুড়ি অবস্থাতেই স্মার্থার দেহটা নেতিয়ে পড়ল মেঝের উপর। এই সময় দূরে কোথাও প্রচণ্ড বিস্ফোরণের ঘটা কেঁপে উঠল। মুহূর্তকাল পরে আরও একটা, এরপর আরও একটা। অন্ধকারে ডুবে গেল ঘরটা। তারপর খুব কাছ থেকেই এক পশলা মেশিনগানের গুলির শব্দ কানে এলো। মুহূর্তকাল বিরতি, তারপর অবিরাম শুরু হলো মেশিনগানের গুলিবর্ষণ। আহমদ মুসা বুঝতে পারল পিসিডা শহরে প্রবেশ করেছে এ বাড়িতেও। আনন্দে বুকটা ফুলে উঠল। ইয়া আল্লাহ, পিসিডাকে সাহায্য করো, বিজয়ী করো। জাম্বুয়াঙ্গ বিজয়ের মাধ্যমে আমাদের মিন্দানাও বিজয় সম্পন্ন করো। সিঁড়ির কথা মনে পড়ল। মুহূর্তে আনন্দের রেশটা মুছে গেল আহমদ মুসার। সিঁড়ির দেহটা আহমদ মুসার পাশে এসেই পড়েছিল,
কিন্তু হাত নাড়াতে পারে না সে। কোনো রকম পাশ ফেরার সাধ্য তার নেই। অস্ফুটে ডাকল, শিরি। কোনো জবাব নেই। বুকটা কেঁপে উঠল আহমদ মুসার। তাহলে কি? তবু আবার ডাকল, শিরি। এবার স্বরটা একটু বড়। এবারও কোনো উত্তর নেই। আহমদ মুসার মনে হচ্ছে একটা হালকা কি যেন তার ডান বাহুটা আঁকড়ে আছে। কি এ বস্তু? কিন্তু তা দেখার সাধ্য আহমদ মুসার নেই। এই সময় ঘরে অনেকগুলো পায়ের ত্রস্ত শব্দ শোনা গেল। জ্বলে উঠল একটা টর্চ। দ্রুত কণ্ঠে একজন নির্দেশ দিল, তক্তার সমেত তুলে নাও আহমদ মুসাকে। ছুটে এলো কয়েকজন। টর্চের আলোতে আহমদ মুসা দেখতে পেল রক্তে ভেসে যাচ্ছে শিরির দেহ। তার পাশেই উপুড় হয়ে পড়ে আছে সে, আর তারই একটা হাত উঠে এসে আঁকড়ে ধরে আছে আহমদ মুসার ডান বাহু। যেন একটা অবলম্বন খুঁজে পেয়েছেন শিরি। প্রহরীরা ছুটে এলো, তুলে নিল তক্তার সমেত আহমদ মুসাকে। শিরির হাতটা খসে পড়ল মেঝেতে। এই সময় মূর হামসারের মুখটা ভেসে উঠল আহমদ মুসার চোখের সামনে। অকস্মাৎ চোখ দুটো ভারী হয়ে উঠল আহমদ মুসার। নেমে এলো দু চোখ থেকে অশ্রুর দুটো ফোঁটা। মন নিঃশব্দে আওয়াজ করল, পারলাম না বন্ধু তোমার কাছে তোমার বোনকে ফিরিয়ে দিতে। গোটা বাড়ি জুড়ে তখন সংঘর্ষ। ক্রমশই শব্দ আরও কাছে আসছে। আহমদ মুসা বুঝল বাড়ির নিয়ন্ত্রণ পেতে পিসিডার আর দেরি নেই। কিন্তু এরা তাকে নিয়ে উপরে উঠছে কেন? কি করবে এরা? হঠাৎ তাঁর মনে পড়ল, এরা কি ছাদ দিয়ে পালিয়ে যাবে? ছাদে কি তাহলে হেলিকপ্টার আছে? আহমদ মুসার অনুমান সত্য হল। চিলেকোঠার কাছাকাছি আসতেই হেলিকপ্টারের ইঞ্জিনের পরিচিত শব্দ কানে এলো। হেলিকপ্টার স্টার্ট নিয়েই ছিল। আহমদ মুসাকে নিয়ে ওরা ওঠা মাত্রই হেলিকপ্টার উড়াল দিল। সামনের সিট থেকে কে একজন বলল, আমাদের কমান্ডোরা অসাধ্য সাধন করেছে। তারা এতক্ষণ ওদের ঠেকিয়ে রাখতে না পারলেও হেলিকপ্টার আনা যেত না। এখন কি নির্দেশ থাকলো আমাদের ছেলেদের উপর? বলল আরেকজন। উত্তরে পূর্বোক্তজন বলল, কর্নেল কর্কই সেই সিদ্ধান্ত নেবেন। তবে মোটামুটি কথা, আমাদের ছেলেরা এখন পিছন দরজা দিয়ে সরে পড়বে। ভারী গলায় কে একজন বলল, কোথায় সরে পড়বে? গোটা শহরটা ওদের জালের মধ্যে। দেখলে না কেমন করে গোটা শহর একসাথে জ্বলে উঠল? কিছুক্ষণ চুপচাপ। তারপর একজন বলল, কোথায় যাচ্ছি আমরা? কাগাউনভিচের শিপে। খবর পেয়েছি আমাদের শিপটা বন্দরে আটকা পড়েছে। আহমদ মুসা অস্ফুট স্বর উচ্চারণ করল যে কাগাউনভিচ উচিন ভর মাধ্যমে আলী কাউসারের সাথে ষড়যন্ত্রের জাল বিস্তার করেছিল ইন্টেলিজেন্স সার্ভিস রিও, রেড ইন্টেলিজেন্স অর্গানাইজেশন RIO এর ফিলিপাইন শাখার প্রধান সেই কাগনয়ভিচ। আর্মি ইন্টেলিজেন্স হেডকোয়ার্টার এতক্ষণে সুরক্ষিত হবে তা ধারণা করেননি এহসান সাবরি। ঠিক 9টাতেই এসে পৌঁছে গেছেন। সঙ্গে সঙ্গে গার্ড রুম থেকে একটি গুলির শব্দ আসে। পরক্ষণেই গেটটি খুলে যায়। আরেকটি গুলির শব্দ আসে এই সময় গার্ড রুম থেকে। সেই সাথে মেশিনগানের এক ঝাঁক গুলি আসে গেট লক্ষ্য করে। এইভাবে শুরুতেই তাদের প্রবেশ বাধাগ্রস্ত হয়। আড়ালে থাকা সুনির্দিষ্ট অবস্থান থেকে তারা গুলি বৃষ্টি করছিল। বিস্ফোরণের পর বিদ্যুৎ চলে গেলেও তা খুব উপকারে আসেনি এহসান সাবরির আকাশে দ্বাদশীর চাঁদ থাকায়। এহসান সাবরিরা ওদের দেখছিল না, কিন্তু ওরা তাদের ঠিকই দেখছিল। সবচেয়ে মুশকিল হয়েছে এই বিশাল বিল্ডিংটিতে ঢোকার একটিমাত্র প্যাসেজ এবং একটিমাত্র দরজা। পিসিডার বেপরোয়া ইউনিটগুলো বৃষ্টির মধ্যে এগিয়ে যায় এবং ওদের পরাভূত করে, কিন্তু প্রবেশ দরজায় গিয়ে ধাক্কা খায় তারা। কথা ছিল আবু সালে এ দরজা খোলারও ব্যবস্থা করবে, কিন্তু তা হয়নি। অবশেষে দরজা বোমা মেরে উড়িয়ে দিতে হয়। এইভাবে প্রতি দরজায় প্রতি বাঁকে বাধার সাথে যুঝে এহসান সাবরি যখন সেই হলকক্ষে গিয়ে পৌঁছলেন, তখন হলঘর খালি। টর্চের আলোতে ব্যাকুলভাবে সেই লাশগুলো পরীক্ষা করল। না, আহমদ মুসা নেই। বুকের কাঁপুনি একটু কমল। তাহলে কি আহমদ মুসা সরতে পেরেছেন? চোখের কোণায় তার এক উজ্জ্বল আনন্দ ঝিলিক দিয়ে উঠল। লাশের উপর টর্চের আলো ঘুরাতে গিয়ে একজনের পোশাক দেখে সে চমকে উঠলেন। গায়ে মরো মেয়েদের ঐতিহ্যবাহী পোশাক। তার বুকটা ছ্যাঁত করে উঠল। শিরি না তো? ভালো করে দেখার জন্য সে ঝুঁকে পড়লেন। এই সময় একজন ছুটে এসে বলল, ছাদে হেলিকপ্টার। শোনার সঙ্গে সঙ্গে এহসান সাবরি উঠে দাঁড়িয়ে ছুটলেন সিঁড়ি ভেঙে ছাদের দিকে। কিন্তু ছাদে গিয়ে যখন পৌঁছলেন, তখন হেলিকপ্টারটি অনেক উপরে এবং বাড়ির চৌহদ্দির বাইরে। হাত থেকে স্ট্যান্ডগানটা খসে পড়ল এহসান সাবরির। বসে পড়ে দুহাতে মুখ ঢেকে শিশুর মতো কেঁদে উঠলেন এহসান সাবরি। আবার অভিযান ব্যর্থ। আমি ব্যর্থ হয়েছি।
শিরি মৃত, আহমদ মুসাকে ওরা নিয়ে গেল। হামিদ অনিত এসে এহসান সাবরির মাথায় হাত রাখল। মাথা তুলে হামিদ অনিতকে দেখে তাকে জড়িয়ে ধরে বলল, আমরা পারলাম না হামিদ। কান্নায় ভেঙে পড়ল শেষের শব্দগুলো। হামিদ অনিত বলল, এহসান সাবরি ভাই, কান পেতে শুনুন, গোটা জাম্বুয়াঙ্গ নগরীতে পিসিডার বন্দুকগুলো আনন্দ উৎসব করছে। আমরা বিজয় লাভ করেছি। এই বিজয় দিয়ে আমরা মিন্দানাওয়ের শহরগুলো থেকেও উচ্ছেদ করলাম ফেসিবাদীদের অবৈধ শাসনকে। একটু থামল হামিদ অনিত, তারপর বলল, এই বিজয়ের স্থপতি যিনি, সে এই মুহূর্তে আমাদের মাঝে নেই হয়তো, কিন্তু সে তো আছেন, এটাই আমাদের সান্ত্বনা। আবেগে রুদ্ধ হয়ে এলো হামিদ অনিতের কণ্ঠ। একটু থামল হামিদ অনিত, তারপর বলল, যেখানেই তাকে নেওয়া হোক, বিশ্বজোড়া ইসলামী আন্দোলনের বিপ্লবী কর্মীদের চোখের বাইরে নেওয়া তাকে সম্ভব হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তার নিগাহবান। হেলিকপ্টারের শব্দ তখন ক্ষীণ হয়ে এসেছে। পশ্চিম দিগন্তে কালো এক বিন্দুর মতো দেখা যাচ্ছে হেলিকপ্টারটাকে। এহসান সাবরি, হামিদ অনিত এক দৃষ্টিতে তাকিয়ে আছেন সেদিকে। শরীফ বাইজিদ মাহমুদের চ্যানেল আজই সাবস্ক্রাইব করুন।